গোপালগঞ্জ সদর উপজেলার শাহপুর ইউনিয়নে বহুল আলোচিত সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক এর মালিক পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের স্ত্রী। আদালতের নির্দেশে গত বছর প্রশাসক বসানো হয় পার্কটিতে। ১ বছর পর ৭০ লাখ ও ৩৮ লাখ টাকায় দুটি টেন্ডারে নিলামে নেয়ার প্রক্রিয়ায় রয়েছে পার্কটি। গোপালগঞ্জের দুটি প্রতিষ্ঠান। যদিও অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন একটি বিতর্কিত সম্পত্তির সচল রাখার প্রয়োজনীয়তা কি? দুদক বা স্থানীয় প্রশাসনের এত তৎপরতা কেন? তবে পলাতক থাকলেও বেনজির আহমেদ আড়াল থেকেই নিজস্ব কর্মী বাহিনী দিয়ে রিসোর্টটি পরিচালনা করছেন এমন অভিযোগ রয়েছে। হ্যাঁ, বেনজির স্যারের আমল থেকেই কাজ করতেছি। যেমন আমি আইটি ম্যানেজার, আইটি ডিপার্টমেন্ট নিয়েই কাজ করতেছি। আমার ডিপার্টমেন্টের হচ্ছে আইটি। রিসোর্টটি তৈরির জন্য স্ত্রী জিসান মির্জার নামে ২০২১ সালের ২৩ মার্চ সোনালী ব্যাংকের মতিঝিল শাখা থেকে ৪,১৯ লাখ টাকা ঋণ নেন বেনজির আহমেদ। এর মধ্যে ৩,৮১ লাখ টাকাই পরিশোধ করা হয়। এ থেকে স্পষ্ট যে রিসোর্টটি তৈরি করা হয়েছে নিজস্ব অর্থায়নে। এগুলো দেখবার জন্য প্রত্যেকটি জায়গার জন্য কিন্তু এক একটা করে প্রতিষ্ঠান রয়েছে এবং সেখানে এই জিনিসগুলো দেখভাল করার দায়িত্ব তাদের। দুর্ভাগ্যজনকভাবে তারা যেমন তাদের দায়িত্ব পালন করেনি, আবার এর বাইরে একটি তৃতীয় পক্ষ থাকে যারা এই সমস্ত জায়গায় নিরপেক্ষ জায়গা থেকে ভূমিকা রাখতে পারে। গবেষণা প্রতিষ্ঠান, মিডিয়া, বেসরকারি খাত, অ্যাসোসিয়েশন। কিন্তু আমরা দেখেছি যে এই সমস্ত জায়গাগুলোতে তাদেরও ভূমিকা খুব বেশি সরব না এবং খুব স্ট্রং না। অভিযোগ রয়েছে বিশাল এই রিসোর্টটি নির্মাণ করা হয়েছে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে অনেকটা জোর করে জমি দখলের মাধ্যমে। সম্প্রতি দুদক ও এনবিআর সরজমিনে তদন্তে যায়। এমন তৎপরতায় জমি হারানো অনেকেই আশায় বুক বাঁধছেন ফেরত পাওয়ার। অভিযোগ তো অবশ্যই করব। এখন আমাদের ভিটে মাটি, সেখানে ৫৫ শতক জমি চলে গেলে তো আমাদের তেমন কিছু থাকে না। তাহলে বাঁচতেই যদি না পারি তাহলে অভিযোগ তো আমাদের অবশ্যই করতে হবে। রিসোর্টে নির্ধারিত ফি দিয়ে ঢুকতে পারেন দর্শনার্থীরা। সতর্ক বার্তা টানিয়ে রাখা হয়েছে প্রবেশ পথে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের এই রিসোর্টটিতে এসে একটি কথাই মনে হতে পারে, আমার বিচার করবে তুমি, তোমার বিচার করবে কে? কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে? এই রিসোর্টটি নির্মাণ করা হয়েছে বহু মানুষের বসতভিটা উচ্ছেদ করে এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে। এমন অভিযোগ রয়েছে যেসবের বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তর তদন্ত করছে। এখন প্রশ্ন হচ্ছে, এসব তদন্তের শেষ কোথায় এবং বাস্তুহারা সেসব মানুষ ফিরে পাবে কি তাদের বসতভিটা? মেহের মনি, ডিবিসি নিউজ, সাভানা ইকো পার্ক, গোপালগঞ্জ। বাংলাদেশের স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ নতুন কিছু নয়। আওয়ামী লীগ শাসনামলে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও লাগামহীন দুর্নীতির অভিযোগ ওঠে বারবার। এ খাত সংস্কারে ১৮ নভেম্বর অধ্যাপক AK আজাদ খানকে প্রধান করে ১২ সদস্যের কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সাথে মতবিনিময় করেছেন কমিশনের সদস্যরা। স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের কাছে সুপারিশ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংস্কার কমিশনের প্রধান কাজ হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা। আমাদেরকে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থার চিন্তা করতে হবে। স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার যে কর্মীরা আছে এবং কমিউনিটি ক্লিনিকের যে CHCP আছে, এই 3 গ্রুপকেই একটা আমব্রেলার নিচে আনা। প্রাইমারি হেলথ কেয়ার কিন্তু নগরেও করতে হবে। উপজেলা হেলথ কমপ্লেক্সকে ফার্স্ট রেফারেল সেন্টার, এইটা করার পিছনে মানে যে চিন্তাটা কাজ করতেছে যে আমাদেরকে রেফারেল সিস্টেমটাকে একটা খুব সুসংহত করা। তারা মনে করেন, নতুন চিকিৎসকদের একটি বড় অংশ মানহীন হয়ে তৈরি হচ্ছে। চিকিৎসা শিক্ষার মান বাড়াতে সংস্কার প্রস্তাবনায় বিশেষ গুরুত্ব দিতে হবে। ডাক্তার আমাদের মোটামুটি আছে, তাহলে এখন আমাদের গুণগত দিকে নজর দেওয়া দরকার। সরকারের যে সর্বশেষ 11-12টা মেডিকেল কলেজ খোলা হয়েছে, যেখানে একেবারেই কিছু নেই বলা চলে আর কি। শিক্ষক নেই, বিল্ডিং নেই, যন্ত্রপাতি নেই, একেবারেই মানের ধারে কাছে নেই। সরকার ইচ্ছে করলে এটা বন্ধ করতে পারে এবং সেই স্টুডেন্টগুলো রিডিস্ট্রিবিউট করে দিতে পারে। মাঠ পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা কাটাতে একটি সমন্বিত ব্যবস্থাপনা সংস্কার প্রতিবেদনে থাকবে প্রত্যাশা বিশেষজ্ঞদের। স্বাস্থ্য সেবা হচ্ছে একটা দলগত সেবা, এখানে ডাক্তার একা কিন্তু কিছুই করতে পারবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই,
শুধু দুজনে। নুরুজ্জামান আহমেদ 2014 বিতর্কিত নির্বাচনে বিনা ভোটে এমপি হন লালমনিরহাট 2 আসনের। 2015 সালে খাদ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে সমালোচনায় আসেন। সংসদে পরিচিতি পান কবিতা মন্ত্রী হিসাবে, হয়ে ওঠেন শেখ হাসিনার বিশ্বস্ত। চিরজনমের সাথী তোমারে খুঁজিছি দূর আকাশে, জ্বালায় চাঁদের বাতি। 2016 থেকে 2024 পর্যন্ত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে। অভিযোগ আছে ক্ষমতার কেন্দ্রে বসে অসহায় দুস্থ মানুষের নামে ক্যান্সার, কিডনির ভুয়া রোগী দেখিয়ে বরাদ্দের নামে লুটে নেন 4,000 কোটি টাকা। 10.5 বছরে এলাকায় নেই দৃশ্যমান উন্নয়ন। যা আছে তাও নিজ গ্রামে। আছে সংখ্যালঘুদের জমি দখল করে তা সরকারের কাছে বিক্রি করা, সমাজ সেবায় কয়েক হাজার কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ। এভাবেই গড়েছেন অঢেল সম্পদ। আমার মা বেরোনো স্টক করছিল, মন্ত্রীর কাছে গেছিলাম, অনেক লোক চেক দিছে, বলছিলাম যে আমাদের সম্পদটা আপনাদের কাছে আছে, আমার মাকে 50,000 কিংবা 1 লাখ টাকার একটা চেক দেন, রংপুর মেডিকেলে চিকিৎসা করি, 10টা টাকাও দেন, একটা চেকও দেন। অন্যের নাম দিয়ে নিজেরা উঠিয়ে নিয়ে তারা এই টাকাগুলোকে তারা কোটিপতি হয়েছে। সবকিছু জোরের উপরে মনে করেন যে সে সবকিছু হ্যান্ডওভার করে নিছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনুদান ও করোনাকালীন সমাজসেবা মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের নামে হয়েছে লুটপাট। এছাড়া টিআর কাবিখার অর্থ আত্মসাৎ, দরিদ্রদের জমি দখল করে মাছের প্রজেক্ট, রেলওয়ের জমিতে সুইমিং পুল, আয়েশি পার্ক করার অভিযোগও আছে মন্ত্রীপুত্র রাকিবুজ্জামানের বিরুদ্ধে। বিভিন্ন নামে বেনামে একটা করে প্রজেক্টের সভাপতি বানিয়ে দিয়ে সমস্ত টাকা লোপাট করে নিয়ে গেছে। সমালোচনামূলক রিপোর্ট করতে গিয়ে আমি খুবই নির্যাতিত, নিপীড়িত, আমাকে কয়েকবার হত্যার চেষ্টা করা হয়। আমরা অতিষ্ঠ। আমরা এই নুরুজ্জামান আহমেদ সহ আদিতমারি ও কালীগঞ্জে যারা আওয়ামী লীগ করে শত শত কোটি টাকা দুর্নীতি করেছে, আমরা তাদের বিচার চাই। সবকিছু নিজস্ব বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতেন নুরুজ্জামান, যার নেতৃত্বে ছিলেন এপিএস মিজান ও মন্ত্রীপুত্র। চালাতেন মাদকের সিন্ডিকেট। আজিতমারি কালীগঞ্জের যে মাদক চোরাবাড়ি বা মাদক কারবার আছে তার নিয়ন্ত্রক ছিল এবং হোতা ছিল। প্রতিবন্ধী কাট করবেন, সেখানেও দেখবেন যে সিন্ডিকেটের হাত, টাকা ছাড়া কাজ হয় না। আমরা বিভিন্ন সময় এই প্রতিবাদ জানালে আমাদেরকে নির্যাতন, হুমকির শিকার হইতে হইতো। এসব অনিয়মের মাধ্যমে নুরুজ্জামান এখন এলাকায় 400 বিঘা জমির মালিক। ঢাকার মিরপুরে 12 তলা ভবন, বসুন্ধরায় প্লট সহ আছে নামে বেনামে একাধিক ফ্ল্যাট। স্বজনদের নামে ব্যাংকে আছে কোটি কোটি টাকা। যদিও ভাইয়ের দাবি প্রোপাগান্ডার শিকার নুরুজ্জামান। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বা তাকে অপদস্থ করার জন্য পরিবারটাকে যে ইতিহাস ঐতিহ্য যা আছে, ভবিষ্যতের রাজনীতিকে স্তব্ধ করে দেওয়ার জন্যই মূলত অপপ্রচারটা করছে। এদিকে হলফনামায় সবকিছু কৌশলে এড়িয়ে গেছেন নুরুজ্জামান। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 3টি মামলা করেছে দুদক। ব্যক্তি একজনের বিরুদ্ধে বা 2-1 পরিবারের বিরুদ্ধে যে মামলাটা দিয়েই এটা থেকে ক্ষান্ত হওয়া যাবে না। এখান থেকে পুরা সিন্ডিকেটটাকে ধরতে হবে এবং এই পুরো সিন্ডিকেটটা যদি দৃষ্টান্তমূলকভাবে শাস্তির আওতায় নিয়ে আসা যায়, তাহলে কিন্তু আগামীতে আর এই ধরনের কাজ কেউ করতে পারবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নুরুজ্জামানের দুর্নীতি, অনিয়মের বিচারের দাবি এলাকাবাসীর। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, লালমনিরহাট। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষুব্ধ জনতা ভাঙচুর করে পুড়িয়ে দেয় বিলাসবহুল বাংলোটি। এই বাংলোতে একসময় ছিল চাকচিক্য, ছিল না কারোর প্রবেশাধিকার। সময়ের পরিবর্তনে বাংলোটিতে এখন প্রবেশ করতে পারে যে কেউ। পরিত্যক্ত বাংলো বাড়িটি এখন মাদকদ্রব্য ও নেশাখোরদের আখড়ায় পরিণত হয়েছে। হাসিনা যখন থেকে পালাইছে আর কি, পালার পর থেকে এখানে আসি, দোকানদারি করি, তারপরে এই যে বিভিন্ন লোক আসে, ঘুরে ফিরে যায়। ওপেন জায়গা তো, ছেলেপেলে খেলাধুলা করে। আমি মূলত ওই যে কেউ ক্রিকেট খেলে, কেউ যে ফুটবল খেলে, একটু এগুলো দেখলে ভালো লাগে, তাই একটু দেখতে আসি আর কি। এদিকে গাজীপুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কানাইয়া এলাকায় শেখ হাসিনার ভাগ্নি ও সদ্য পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রী টিউলিপের নামে একটি বাগানবাড়ি করেন তার বাবা শফিক আহমেদ সিদ্দিক। প্রায় 35 বিঘা জমির উপর নির্মিত বাড়িটির নামকরণ করা হয়েছিল টিউলিপস টেরিটরি। স্থানীয়রা জানায় এখন উন্মুক্ত হয় সবাই প্রবেশ করতে পারছে বাগান বাড়িটিতে। এই জায়গায় সাধারণত যদি আমরা শুনতাম যে হয়তোবা যখন নেত্রী আসছে কিংবা হ্যার বোন আসছে, তখন এই রাস্তা দেয়া সব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে থাকতো। মোটামুটি ভালোই, খারাপ তো না। ভেঙে গেছে, মানুষ ভেঙে ফেলে তো আমরা দেখতে আসছি।
গাজীপুরে 4টি রিসোর্ট ও বাগান বাড়ির সন্ধান মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের। মহানগরীর বাঙ্গালগাছ এলাকায় 25 বিঘা ও ফাউকাল এলাকায় 23 বিঘা জমির উপর রয়েছে আরও 2টি বাগান বাড়ি। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। 1952 সালের 21 ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলা রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীতে বের করা হয় মিছিল। সেই মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ। রাজপথে ঝরে রক্ত, তাজা প্রাণ। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এই খবর দেরিতে পৌঁছায় খুলনায়। তবে খবর পৌঁছানোর পরপরই ছাত্রীদের সংগঠিত করে হত্যার প্রতিবাদ ও দাবি আদায়ে মিছিলের আয়োজন করেন বেগম মাজেদা আলী। আমাদের মিছিলটা হয়েছিল পিটিআই মোড় থেকে সোজা একদম একেবারে এই বাংলাদেশ ব্যাংকের এই মোড় পর্যন্ত। এত লম্বা হয়েছিল। তখন মিছিল হতো দুজন দুজন করে। পুলিশ দেখলাম ওই যশোর রোডে আসার পরে মাঝে মাঝে ওই স্লোগানগুলো দেওয়া হচ্ছিল, আর মাঝে মাঝে ওই যে গরানের কাঠির সঙ্গে যে পোস্টার, সেটা নিয়ে আমরা অনেক প্রতিবন্ধকতা পেরিয়েই প্রতিবাদ মিছিলের আয়োজন করতে হয়। গেট দিয়ে বেরোনো তো খুব মুশকিল। পিছনে ময়লা নেওয়ার একটা পথ ছিল, সেই পথ দিয়ে আমাদের মেয়েরা ওই পোস্টার ব্যানার নিয়ে বেরোয়েছে, হোস্টেলের মেয়েরা। 1952 সালের মাতৃভাষা সংগ্রাম, তারপর অনেক সময় পেরিয়ে আসে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধেও নানাভাবে ভূমিকা রাখেন মাজেদা বেগম। দেশ স্বাধীনের পর নারী মুক্তিসহ নানা সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক।